হ্যালো, আমি সন্নিধি কোচিং এর সমীরণ স্যার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি তাদের জন্য বলার আগে আমি বলবো আজকের ভিডিওটা কোন টপিকের। টপিকটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিলোসফি। ফান্ডামেন্টালস অফ ফিলোসফি এই পেপারটি কোনো একটি সেমিস্টারে নয়, দুটি সেমিস্টারে রয়েছে এবং শুধু মেজরদের নয়, মেজরের আছে, মাইনরে আছে, আবার সিসি পেপারেরও রয়েছে। তো কাজেই আজকের ভিডিওটি হচ্ছে একটি ভিডিও, বাট কাজে লাগবে অনেকের। কার কার আছে? ফার্স্ট অফ অল সেম 3, তোমাদের সামনেই পরীক্ষা। সেম 3 মাইনর পেপার যাদের, MN1 সেমিস্টার 3 মাইনর পেপার তোমাদের সামনেই পরীক্ষা তাদের, তারপরেই পরীক্ষা, সামনে পরীক্ষা হচ্ছে সেম 3 কোন মাসে? মার্চেই পরীক্ষা তোমাদের। নেক্সট সেম 1 মেজর এবং যাদের সিসি পেপারে রয়েছে, দুজনেরই এই পেপারটি রয়েছে। একটা হচ্ছে DSCC 1 আর একটা হচ্ছে সিসি পেপারের অনেকের বয়স CC1ই থাকবে সম্ভবত। তো সবাই জানো মোটামুটি কার কোনতে রয়েছে। তো পেপারটির নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিলোসফি। এই তিন ধরনের ডিসিপ্লিনে পড়ছে সেই স্টুডেন্টদের জন্য একটি ভিডিও। এই ভিডিওটি তোমাদের একইভাবে একই সাথে কাজে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এই ভিডিওটা যেটা আমি বানাচ্ছি সেটা দেখে তোমার কি উপকারে লাগবে? তোমাদের সামনে পরীক্ষা, এটুকুনি সবাই জানি, এবং পরীক্ষা খুব কাছে, এইটুকুনি কম সময়ের মধ্যে আমি কি করাবো তোমাদের? আর ভিডিওটা কেন দেখবে? আরো তো অনেক ভিডিও আছে, আমার ভিডিও কেন দেখবে? এটা হচ্ছে কথা। এইখানেতে আমি তোমাদেরকে খালি ফান্ডামেন্টালস অফ ফিলোসফি পড়াবো না, আমি পড়াবো সেই জায়গাটা তোমার যেটা পরীক্ষাতে লাগবে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সব পড়ে লাভ নেই, যেখান থেকে তোমরা শিওর কোয়েশ্চেন পাবে। আমি তোমাদের সাজেশন কোয়েশ্চেন বলবো এবং বুঝিয়ে দেব। পাশাপাশি এই পেপারে যদি কারোর নোট লাগে তার সাপোর্টও আমি দেব। তো দেরি না করে ভিডিও শুরু করে দিই। প্রথমে বলবো কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে। সব পড়ার দরকার নেই। তোমরা যদি তোমাদের সিলেবাসটা দেখে থাকো তাহলে সেখানে দেখবে সিলেবাসে রয়েছে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স এরকম করে ভাগ করা আছে। এইবার এপিস্টেমোলজি আর মেটাফিজিক্স জায়গাগুলোতে তোমরা জানো, তোমাদের প্রথমে মেটাফিজিক্সটা বলি। মেটাফিজিক্স বা অধিবিদ্যায় পড়তে হচ্ছে দ্রব্য বিষয়ক মতবাদ, আর এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বে পড়তে হচ্ছে জ্ঞানের উৎস বিষয়ক মতবাদ। কাদের মতবাদ? দুটোই সেম ফিলোসফার্সদের বক্তব্য পড়তে হচ্ছে। দ্রব্য সম্পর্কে পড়তে হচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ অর্থাৎ বুদ্ধিবাদীদের বক্তব্য। অন্যদিকে লক, বার্কলে, হিউম অর্থাৎ কার বক্তব্য? অভিজ্ঞতাবাদীদের বক্তব্য। এটুকুনি তোমরা জানো। আর এইদিকে জ্ঞানের উৎস সম্পর্কে সেম ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ অর্থাৎ বুদ্ধিবাদী, আবার অভিজ্ঞতাবাদী লক, বার্কলে, হিউম। শুধু এটুকুই নয়, আবার বিচারবাদী হিসাবে কান্টের বক্তব্য পড়তে হয়। এই টোটাল জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট জায়গা। এইখান থেকে কোয়েশ্চেন আসবেই। তুমি যদি বাকি সব ছেড়ে দিয়ে এইটুকুনি খালি করে যাও, তোমার 5 নাম্বারকে আটকায়, আমি সমীরণ স্যার তোমাকে গ্যারেন্টি দিলাম। এইটুকুনি করে গেলে তুমি পাস করবেই। 5 নাম্বার তোমার কেউ আটকাতে পারবে না, কেউ মারতে পারবে না। তো কাজেই এই জায়গাটা খুব ভালো করে করতে হবে। এই জায়গাটাই আজকে থেকে পড়াতে স্টার্ট করব। আজকে আমি পড়াবো এই দ্রব্য বিষয়ে ডেকার্ট, স্পিনোজা, সবটা লিখতে পারছি না, পরে 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 লিখছি। ডেকার্ট, স্পিনোজা আর লাইবনিজের বক্তব্য। চলো শুরু করে দিই। দ্রব্য সম্পর্কে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের বক্তব্য তোমাদের পড়াবো। প্রথমে বলতে হবে দ্রব্য মানে কি। আমরা দ্রব্য বলতে যেটা বুঝি সেটা নয়। তুমি বলে আমার হাতে একটি দ্রব্য আছে, পেন, না। ফিলোসফিতে দ্রব্য মানে এটা নয়। দ্রব্যর ইংরেজি হচ্ছে সাবস্টেন্স। ফিলোসফাররাই সাবস্টেন্স বা দ্রব্য নিয়ে কেন আলোচনা করছে? ফিলোসফার্সদের প্রচেষ্টা ছিল এমন একটা কিছু খুঁজে বার করা যেটা দিয়ে আমি পৃথিবীর যাবতীয় কিছুকে এক্সপ্লেন করতে পারি, যেটা জানলে সবকিছু জানা হয়ে যাবে। তো এরকমই কিছুর খোঁজ করা শুরু করেন এবং তারই নাম দেন দ্রব্য। ঠিক আছে? তো দেকার্ত তো জিনিসটাকে এক্সপ্লেন করেছে, স্পিনোজাও করেছে, লাইবনিজও করেছে, অন্যদিকে অভিজ্ঞতাবাদীরাও করেছে। এটা হচ্ছে বুদ্ধিবাদীদের বক্তব্য। বুদ্ধিবাদীরা হচ্ছে সেই জনারের ফিলোসফার্স যারা মনে করে বুদ্ধি একমাত্র জ্ঞানের উৎস, বুদ্ধি দিয়ে যাবতীয় কিছু জানতে পারি। দেকার্ত তাই ছিলেন। দেকার্তের সম্পর্কে প্রথমে একটু বলি। দেকার্ত হচ্ছেন এমন একজন ফিলোসফার, তিনি চেষ্টা করেছিলেন ফিলোসফিকে ম্যাথমেটিক্সের মতো নিশ্চিত করতে। কারণ
ফিলোসফিতে যেভাবে সেই সময় চর্চা শুরু হয়েছিল দেকার্তের সময়, তখন ফিলোসফি ছিল জাস্ট ধর্মীয় বিশ্বাসের মতো, এটা মানতে হবে ওটা মানতে হবে, কেন মানবো কি বৃত্তান্ত সে বিষয়ে কেউ প্রশ্ন করার সাহস করতো না। তো দেকার্ত এই চিন্তাধারাকে চেঞ্জ করেন। তিনি বলেন যে আমাকে ফিলোসফি হতে হবে স্পষ্ট, স্পষ্ট বিবিক্ত। তো যেখানে এই স্পষ্টতা বিবিক্ততা আছে সেটাই ফিলোসফি, অর্থাৎ যেটা গাণিতিক জ্ঞানে আমরা অলরেডি পেয়ে গেছি। তো যাই হোক, সিদ্ধান্তে আমার গিয়ে লাভ নেই, যেটুকুনি আমার দরকার সেটুকুনি আবার ফিরে আসি। তো তিনি বললেন যে এই রকম যেটি আমার বুদ্ধির কাছে স্পষ্ট এবং বিবিক্ত, ক্লিয়ার এবং ডিস্টিংক্ট, সেটি একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য। তো এই তত্ত্ব অনুযায়ী তিনি এগোতে এগোতে দ্রব্য বলতে সেটাকেই বোঝালেন, দ্রব্য সেটাই সাবস্টেন্স, সেটি যেটি স্বনির্ভর, স্বনির্ভর বা সেলফ ডিপেন্ডেন্ট, অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট না, স্বনির্ভর। দ্রব্য অন্য কিছুর উপর ডিপেন্ড না, দ্রব্য আমি সেটাকেই বলবো যেটি অন্য কিছুর উপর ডিপেন্ড করে নেই। এবার এখন প্রশ্ন হচ্ছে সেটা কি? আমি জগতে যা কিছু দেখতে পাই কোনো না কিছুর উপর ডিপেন্ডেন্ট, কোনো না কিছুর উপর ডিপেন্ডেন্ট। এই আমি নিজের কথা বলতে গেলে আমি তো কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। এই পেনটা, মার্কারটা আমার উপর ডিপেন্ডেন্ট, আমি না থাকলে এটা কাজ করবি, এটা কাজ কে করাবে? আমি মিন্স শুধু আমি নই, মানুষের উপর ডিপেন্ডেন্ট। এই জগতে সব কিছুই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে কাকে আমি দ্রব্য বলবো? তখন তিনি কাকে নিয়ে টেনে আনলেন? ঈশ্বর। অর্থাৎ স্বনির্ভর হবে সেটি, দ্যাট ইজ গড, ঈশ্বর, আমি স্বীকার করতেই হবে। তো এত দূর পর্যন্ত ডেকার্তের ঠিক ছিল। এবার প্রশ্নটা হচ্ছে, তিনি তো বলতে উদ্দেশ্য কি ছিল এমন কিছু যে জগৎকে এক্সপ্লেন করতে পারবো, তাহলে ঈশ্বরকে দিয়ে জগৎকে কি করে এক্সপ্লেন করবো, এটা প্রশ্ন। তো ডেকার্ত তার জন্য করলেন কি, দ্রব্যকে দুটো ভাগে ভাগ করলেন, দ্রব্যকে দুটি ভাগে ভাগ করে দিলেন, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে মন, বা এটাকে বলা যায় কি জড়দ্রব্য আর চেতন দ্রব্য। লেখা আছে জড়দ্রব্য আর চেতন দ্রব্য, এই দ্রব্য দুটো ভাগ করে দিলেন, জড় আর চেতন। এখন প্রশ্ন হচ্ছে কেন? মানে পৃথিবীতে তুমি দেখো সবকিছু জড় আর চেতন এই দিয়ে এক্সপ্লেন করে দেওয়া যায়। যেমন এটি জড়, আবার আমি নিজের দিকে তাকালে চেতন। তো পৃথিবীর যাবতীয় কিছুকে জড় আর চেতন দিয়ে আমরা এক্সপ্লেন করে দিতে পারি, যেগুলো ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে। এখন দ্রব্যকে জানতে গেলে আমার সরাসরি জানতে পারি না, দ্রব্যকে জানতে গেলে জানতে হয় গুণের মাধ্যমে, দ্রব্য জানতে গেলে জানা গুণের মাধ্যমে। দেখার তো এই যে দুটো দ্রব্য তিনি স্বীকার করলেন, জড় আর চেতন দ্রব্য, দুটোর গুণ স্বীকার করলেন। জড়ের ক্ষেত্রে হচ্ছে বিস্তৃতি, ওটা স্থান জুড়ে থাকে। ছোটবেলায় তোমরা পড়েছিলেন জড় মানে কি, জড় হচ্ছে সেটা যেটা একটা কোনো একটা জায়গা জুড়ে থাকে। তো এটা হচ্ছে জড়, কারণ এটা আমার হাতের মধ্যে রয়েছে, কোনো একটা জায়গা জুড়ে রয়েছে, দ্যাট ইজ জড়। ঠিক আছে। আর চেতন মানে যেটা চিন্তা করতে পারে, আমি চিন্তা করতে পারি, তাই আমি চেতন। এই হচ্ছে দেকার্তের দ্রব্য সংক্রান্ত মতবাদ। আর তাহলে কি বললাম, নাটশেলে বুঝিয়ে দিই একটু। দ্রব্য সেটাই যেটা স্বনির্ভর, স্বনির্ভর মানে কি বলতে কাকে বলছে, ঈশ্বরকে। এবার ঈশ্বরকে দিয়ে এক্সপ্লেন করব। তিনি বললেন যে দ্রব্যকে দুটো ভাগ করলেন, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে চেতন। জড়দ্রব্য, চেতন দ্রব্য। জড়দ্রব্য বলতে কি মানে, জড়দ্রব্যকে চিনবো কি করে, গুণের মাধ্যমে। গুণ হচ্ছে কি তার বিস্তৃতি, আর চেতন দ্রব্যের গুণ হচ্ছে কি চিন্তন ক্ষমতা। একটা যেটা খুব ইম্পর্টেন্ট, জড় আর চেতন এই দুটো রয়েছে, এই দুটো কখনো একে অপরের কাজে বাধা দেয় না। ঠিক আছে, দুটো চলছে কিন্তু একটা অপরের উপর কোনোদিনও কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে, এই হচ্ছে তোমার দেকার্তের বক্তব্য। ক্লিয়ার? জড় জড়ের মধ্যে থাকে, চেতন চেতনের মধ্যে থাকে। এই ছিল দেকার্তের বক্তব্য। কিন্তু কিন্তু শুনতে বুঝতে ভালো লাগলো, স্পিনোজা এটা সমালোচনা করলেন। কি খুব গুরুত্বপূর্ণ জায়গা, সমালোচনা কি? স্পিনোজা সে বললেন যে তুমি তো বাবা বললে দ্রব্য যেটা সেটা স্বনির্ভর, যেটা স্বনির্ভর, স্বনির্ভর মানে অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট নয়। এখন কোনো জিনিস অন্য কোনোর উপর ডিপেন্ডেন্ট নয়, সেটা নিয়ে বিভাজন করবো কি করে? আমি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট না হই, আমি তো একা, আমার তো কোনো অংশ নেই। আর যখন আমি আমার কোনো কিছুর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন কেউ তো সেটাকে ভাগ করছে, কেউ তো সেটাকে ভাগ করছে। তাহলে যে ভাগ করছে তার উপরে দুটো ডিপেন্ডেন্ট। আমি এটাকে যদি বলি এটা সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে ভাগ করতে পারতাম না। এটা ভাগ করে দিলাম মানে এটা আমার উপর ডিপেন্ডেন্ট, খাপ আলাদা, মার্কার আলাদা, আবার আটকেও দিতে পারি, এটা সেলফ ডিপেন্ডেন্ট রইল কি করে? তাই জন্য স্পিনোজা বললেন তুমি তো বাবা ভুলভাল তথ্য ছড়াচ্ছ। তো দ্রব্য সেলফ ডিপেন্ডেন্ট বলছো, আবার দুটো ভাগ করে দিচ্ছ, দেহ মন কি করে হবে? এই জায়গা থেকেই স্পিনোজার বক্তব্য শুরু। স্পিনোজাতে আসছি। স্পিনোজা তো বলে দিলেন, দেকার্তের সমালোচনা করে দিলেন যে না,
আমি তোমার বক্তব্য মানবো না, তোমার বক্তব্যের মধ্যে স্ববিরোধিতা আছে। কারণ তুমি বলছো যে দ্রব্য স্বনির্ভর, তো স্বনির্ভর হলে সেটা ভাগ করছি করে, স্বনির্ভরে ভাগ করা যায় না। তো তাহলে স্পিনোজাকে প্রশ্ন করা হচ্ছে এখন, স্পিনোজা তোমার মনে দ্রব্য কি? স্পিনোজা বললেন দ্রব্য একটি, দ্রব্য একটি, দুটো নয়, এবং সেটি হচ্ছে ঈশ্বর। দেকার্ত যেটা বলেছিল সেটাই বললেন। দেকার্ত যেটা বলে সেটা তিনি মেনে নিলেন, কিন্তু তিনি ভাগ করলেন না, তিনি ভাগ করলেন না দ্রব্যকে। তাহলে এখন বলছে তুমি তো ভাগ করনি, দ্রব্য দিয়ে জগৎকে এক্সপ্লেন করবে কি করে? তিনি বললেন ঈশ্বর, এই ঈশ্বর থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে ঈশ্বর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে কি করে? তুমি বুদ্ধিবাদী দার্শনিক, তুমি বলছো ঈশ্বর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, কি করে এক্সপ্লেন করো? তখন তাকে বলছে যে আমরা জানি উপপাদ্য অনুযায়ী ত্রিভুজের এই তিনটে কোণ, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। মানেটা কি? ত্রিভুজের তিনটি কোণকে যদি যোগ করা হয় তাহলে দাঁড়ায় 180 ডিগ্রি, সবসময় এটা হয়। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ দুটো সমকোণ, ঠিক তো? এই দুটো সমকোণের সমান। তাহলে এই একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টির ধারণা থেকেই আমরা দুই সমকোণের ধারণা পেয়ে যাই। এটা কিভাবে বেরোচ্ছে? বলা যেটা অনিবার্যভাবে বেরোচ্ছে, এটা অনিবার্যভাবে, এটা ভাবলে ওটাকে ভাবা হয়। আমি যদি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে ভাবি, সঙ্গে সঙ্গে দুই সমকোণে চলে আসে, আবার দুই সমকোণকে ভাবি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিও চলে আসে। এটা নেসেসারি ভাবে কানেক্টেড। তেমনই ঈশ্বরকে ভাবলে আমার জগৎকে ভাবতে হবে, বা জগৎকে ভাবলে আমাকে ঈশ্বরকে ভাবতে হবে। এটা ছিল দেকার্তের স্পিনোজার বক্তব্য। কিন্তু স্পিনোজা এই কথাটা বলেও ব্যাপারটাকে ঠিকমতো এক্সপ্লেন করতে কিন্তু তিনি পারেননি শেষ পর্যন্ত। তোমাদের কাছেও শুনতে খটোমটো লাগছে, মানে খটোমটো লাগছে না, বাট তোমাদের ভাবতে একটু অসুবিধা হচ্ছে। কি করে হতে পারে ঈশ্বর থেকে সবকিছু সৃষ্টি হয়ে গেল? ঈশ্বরকে নিজে নিজে বানাচ্ছে নাকি? আবার তিনি বলছে ঈশ্বর জগতেই থাকে, ঈশ্বর নিজে নিজে সৃষ্টি হয়ে গেল কি করে? এখানে তিনি আবার গুণ এনেছে, পর্যায় এনেছে। এত কিছু তোমাদের প্রয়োজন নেই, আমি চাইলে অন্য কোনো ব্যাপারে বলতে পারি, তবু একটু বলে দিচ্ছি। তিনি কি করলেন? ঈশ্বরের বললেন আমি ঈশ্বর অনন্ত গুণ। যেমন আমরা আমাদের মানে বলা হয় ইন্ডিয়ান, তো আমরা আমাদেরকে ছোটবেলাতে শেখানো হয় ঈশ্বরের অনেক গুণ, অনেক বিষয়, ঠিক আছে, আমি সেগুলোকে মানি। কিন্তু দেকার্ত বলছে, এই স্পিনোজা বলছেন ঈশ্বরের সমস্ত গুণের মধ্যে আমরা, আমাদের পক্ষে সে ক্ষমতা নেই আমরা সব গুণকে জানবো। আমরা দুটি মাত্র গুণকে জানতে পারি, একটা হচ্ছে চেতনা আর একটা হচ্ছে বিস্তৃতি। এই দুটো গুণকে জানতে পারি। একটু ভেবে দেখো তো, চেতনার বিস্তৃতি মানেটা কি? মন আর জড়, মন আর চেতনা বা জড়। বিস্তৃতি হচ্ছে জড়, চেতনা হচ্ছে মন, এই দুটোকে জানতে পারি। চলে এলো আবার সেম জায়গাতে, আর এই দিয়েই জগৎ চলছে। এইভাবে তিনি এক্সপ্লেন করে দিলেন। কিন্তু এইটা সৃষ্টি হলো কি করে? ঈশ্বর থেকে বেরোচ্ছে কি করে? ঈশ্বর আছে কোথায়? এই নানান প্রশ্নগুলো আসতে শুরু করে দিল। তাই আলটিমেটলি স্পিনোজার বক্তব্য দাঁড়াচ্ছে না, কারণ স্পিনোজা কথাটা বললেন ঠিক আছে, এটুকুনি আমরা সকলেই মেনে নিতে পারি, ঠিক আছে সবকিছু ঈশ্বর মানলাম, কিন্তু ঈশ্বর থেকে জগৎটা সৃষ্টি হলো কি করে? সমস্যা হচ্ছে কোন জায়গায়? তিনি বলেছেন ঈশ্বর কতগুলো? একটি, ঈশ্বর একটি, কিন্তু জগৎ তো অনেক, জগৎ তো অনেক কিছু নিয়ে তৈরি। আমি আছি, তুমি আছো, অসংখ্য মানুষ, এখানে হোয়াইট বোর্ড, এখানে দেওয়াল, এত কিছু রয়েছে, একটু থেকে কি করে সৃষ্টি হচ্ছে গুলো? এই প্রশ্নের কোনো উত্তর স্পিনোজা দিতে পারেনি। যেটা সমাধান করার চেষ্টা করেছেন দেকার্তের সমস্যা, স্পিনোজার সমস্যা, দুটোরই সমাধান করার চেষ্টা করেছে লাইবনিজ। চলো লাইবনিজ কি বলেছে দেখে নি। যদি এতক্ষণ বুঝতে পারো একটি লাইক করে দিও। লাইবনিজ দেকার্তেরও সমালোচনাটা দেখলেন, দ্রব্য সংকটের মতবাদ দেখলেন, স্পিনোজারটাও দেখলেন, তারও সমালোচনা দেখলেন। দেখে তিনি বললেন যে না, দেকার্তেও সমালোচনাটা রয়েছে, সমস্যাটা সমস্যা, স্পিনোজারও সমস্যাটা সমস্যা। দেকার্ত কোথায় গিয়ে দ্রব্যকে ভাগ করে দিল, আর স্পিনোজা কোথায় একটা দ্রব্য শেয়ার করে সবকিছুকে ঈশ্বর বলে দিল, তার বক্তব্য সর্বেশ্বরবাদ হয়ে গেল বা প্যান্থেইজম হয়ে গেল। তো লাইবনিজ বলছেন না, দ্রব্য হচ্ছে সেটা যেটা স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় অর্থাৎ সেলফ অ্যাক্টিভ, নিজে নিজেই কাজ করতে পারে। এবং দ্রব্য একটা নয়, দুটোও নয়, দ্রব্য হচ্ছে অসংখ্য, বহু বহু দ্রব্য, বহু দ্রব্য, এবং প্রত্যেক কটা নিজে নিজে কাজ করতে পারে, অর্থাৎ সেগুলোর নিজের চেতনা আছে। এরম দ্রব্য, আচ্ছা এরম দ্রব্য কোথায় আছে? তোমরা একটু মনে করো ছোটবেলায় অনুপরমাণু পড়েছিলে, কিন্তু পড়েছিলে কি? পরমাণু হচ্ছে অচেতন, পরমাণুর কোনো চেতনা নেই। কিন্তু লাইবনিজ এসে এমন একটি জিনিস স্বীকার করলেন যে পরমাণু যেগুলোর চেতনা আছে, সেগুলোকে তিনি নাম দিলেন চিৎ পরমাণু বা মনার্স। আমি দুটোই লিখেছি, বিভিন্ন বইতে বলে মদ, ওটা লেখা দ, ওটা বলে ড, কিন্তু ইংরেজি হচ্ছে MONAD, মনার্স।
এটা স্বীকার করলেন। এই মনার্স দিয়ে জগৎ তৈরি, সমস্ত তুমি আমি সবকিছু তৈরি মনার্স দিয়ে, যেগুলো চোখে দেখতে পাই না, এই দিয়ে তৈরি। এবং এই আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। মনার্স গুলো কিরকম? এখন প্রশ্ন হচ্ছে মনার্স গুলো কিরকম? চেতনা আছে না, বুঝলাম চেতনা আছে, বাট সেগুলো গবাক্ষহীন। গবাক্ষ মানে কি? গবাক্ষ কথার মানে হচ্ছে জানালা। জানালা কি কাজে লাগে একটা বাড়িতে? জানালা দিয়ে পাশের বাড়ির গপ্প শোনা যায়। ওই পাশের বাড়িতে নতুন গাড়ি কিনেছে, পাশের বাড়ির ছেলেটা একটা মেয়েকে নিয়ে জুটে আছে, ওই মেয়েটি পালিয়ে গেছে, কি হয়? পাশের বাড়ির প্রতিবেশীর গপ্প শোনা যায়। কিন্তু মনার্স গুলোর সেই সুযোগ নেই, গবাক্ষহীন, জানালাহীন, অর্থাৎ একটির সাথে অপরটির কোনো রকম কোনো সংযোগ নেই, কোনো সংযোগ নেই একটির সাথে অপরটির, অর্থাৎ সেগুলো একেই একে নিজের প্রতি নিজেই কাজ করছে, অপরের সাথে কোনো রিলেশন নেই। এই হচ্ছে মনার্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে মনার্ড স্বয়ংক্রিয়, বাট কারোর সাথে কোনো রিলেশন নেই, তারা চলছে কি করে? আবার তিনি মাঝে এটাও বলি, লাইবনিজ মনার্ডস আবার হাইরার্কি মেনেছেন, মানে উচ্চস্তরীয় মনার্ড, নিম্নস্তরীয় মনার্ড। নিম্নস্তরের যেগুলো একদম সদ্য সদ্য আছে, যেগুলো মানে চলতে পারে না মানে হচ্ছে সেগুলো নিজের প্রকাশ ক্ষমতা নেই, স্বয়ংক্রিয় বাট এখনো অ্যাক্টিভ হয়নি, চেতনা সেই লেভেল যায়নি। চেতনা আছে বাট চেতনা সেই লেভেলে পৌঁছায়নি। যেমন একদম কীট পতঙ্গের কথা তিনি বলছেন। আবার যেগুলো মানুষের পর্যায়ে উঠে গেছে যে মনার্ডগুলো, সেগুলো নিজে নিজে ডিসিশন নিতে পারে, সেই মনার্ডগুলো হচ্ছে উচ্চস্তরীয় মনার্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মনার্ডগুলো তো রয়েছে, এখন একটা অপরের সাথে কানেক্টেড নয়, কিন্তু এগুলো চলছে কি করে? তার জন্য তিনি স্বীকার করেছেন এই পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বা প্রি এস্টাবলিশড হারমোনি। অর্থাৎ তিনি বলছেন কেউ একটা যে নিয়ম তৈরি করে দিয়েছেন, যে অনুযায়ী মনার্ডগুলো কাজ করছে, মানে ঠিক মেশিনের মতো, কেউ একটা কমান্ড দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী মেশিনটা চলছে। তোমরা শুনেই বুঝতে পারছো এই জায়গাটাতেই লাইবনিজ গন্ডগোল পাকিয়ে ফেললেন। তিনি প্রথমে বলে দিলেন মনার্ড হচ্ছে স্বয়ংক্রিয়, নিজে নিজে কাজ করতে পারে, আবার পরে গিয়ে বলছেন সেগুলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা আছে। কি করে হতে পারে? আমি যদি নিজেকে স্বয়ংক্রিয় বলতে পারি, আমায় কি করে অন্য কেউ চালনা করতে পারে? এইখানে তার সবিরোধিতা হয়ে গেল কথার মধ্যে। তো যাই হোক, এই ছিল দ্রব্য সংক্রান্ত ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের বক্তব্য। তাহলে ডেকার্ট হলো দ্রব্য হচ্ছে সেইটি যেটি স্বনির্ভর, কিন্তু তিনি গিয়ে সমালোচনার জায়গায় কি খুলে দিলেন, এটা দ্রব্য ভাগ করে দিলেন। স্পিনোজা এলো কি? দ্রব্য একটি, সেটি হলো ঈশ্বর, সবকিছু ঈশ্বর। সবকিছু ঈশ্বর বলে যে ঈশ্বর দেবাকে সৃষ্টি করেছে বলতে পারলেন না। লাস্টে মনার্ড, লাইবনিজ মনার্ডের কথা বললেন, কিন্তু সেটি অসংখ্য বললেন, সব মারা গেল, সমস্যা করে দিল কি? পূর্ব শৃঙ্খলা। তো এই প্রত্যেকটি বক্তব্য খুব ইন্টারেস্টিং, বাট প্রত্যেকটিতেই সমালোচনা আছে। এই ছিল ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের দ্রব্য সংক্রান্ত মতবাদ। আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি তোমাদের যত তিনটে সেমিস্টার নয়, দুটি সেমিস্টার এবং তিনটে জনারের স্টুডেন্ট তোমরা, তোমাদের যেখানে অসুবিধা হবে পুনরায় বলো, আমি আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সব জন্য সবসময় আছি এবং তোমাদের জন্য এরকম ভিডিও আরো আসতে থাকছে। যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো সন্নিধি কোচিং চ্যানেলটিকে, আমাকে ফলো করো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি সমীরণ স্যার তোমাদের সবসময় রয়েছি। সন্নিধি কোচিং এর সাথে থাকো। অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এতখানি ছিল।